আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে, জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার হচ্ছে। পলিটিক্যাল যারা লিডার আছেন তারা সহ পুলিশ এবং সেনাবাহিনী যারা কর্তা তাদেরকে আসামি করে একের পর এক মামলা হচ্ছে এবং এ সকল মামলার মধ্যে একেবারে সাম্প্রতিক যে মামলা হয়েছে সেই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে শেখ হাসিনার মাই ম্যান হিসেবে অভিহিত করা হতো। ডিজিএফআইয়ের ৫ জন ডিজি যাদের পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল, অর্থাৎ সেনা প্রধানের আগের যে পদবিটি, লেফটেন্যান্ট জেনারেলের পরেই জেনারেল। আমাদের আগে যারা সেনাপ্রধান হতেন বঙ্গবন্ধুর জামানাতে, ইভেন জিয়াউর রহমানের জামানাতে তাদের পদবি ছিল মেজর জেনারেল। তো মেজর জেনারেল এর পরবর্তীতে এরশাদের জামানাতে এটি লেফটেন্যান্ট জেনারেল করা হয়। এটি বহুদিন পর্যন্ত থাকে। একেবারে শেষের দিকে এসে শেখ হাসিনার জামানাতে এই পদটিকে করা হয় জেনারেল। তো 3 স্টার জেনারেল বা 4 স্টার জেনারেল বলা হয়। এখন যারা আছেন 4 স্টার জেনারেল। তো 4 স্টার জেনারেলের আগে 3 স্টার জেনারেল এই লেফটেন্যান্ট জেনারেল। এই লেফটেন্যান্ট জেনারেল পদটি এরশাদ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সেনাপ্রধানের পদ ছিল। ইজ এ ভেরি গুরুত্বপূর্ণ। তো এরকম ডিজিএফআইয়ের 6 জন লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মোরালেস সবাইকে চিনি। তার মধ্যে আকবর যে আছে তাকে ভালো করে চিনি, খুব ভালো করে চিনি। আমি যখন জেলে যাই সেই সময়টিতে আকবর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। ঠিক ওনার অফিসে গিয়ে ওনার সাথে রোজার মাসে আলাপ আলোচনার সময়টিতে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টার সময় সে আমাকে নষ্ট করে এবং সেই 3 ঘন্টার সময়ের মধ্যে আমি যদি অন্যভাবে রাজনৈতিক আমার যে কানেকশন রয়েছে সেখানে আমি বৈঠক করতে পারতাম, তাহলে আমাকে জেলে যেতে হতো না, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ভিন্ন হতে পারত। কিন্তু সালমান এফ রহমানের দোসর হিসেবে জেনারেল আকবর সেই রোজার মাসে আমার সাথে ওই সময়টাতে যে প্রতারণা করেছেন, আমি জেলখানা থেকে আমার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে এসছে। এর কারণ হলো প্রথম থেকে আমি সেনাবাহিনীকে সাহায্য করার চেষ্টা করেছি, যেহেতু আমার লেখার হাত ছিল এবং টকশোতে যেতাম। তো তাদের যে সমস্যাগুলো ছিল বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, তো সেক্ষেত্রে ডিজিএফের যারা কর্তা ব্যক্তি তারা প্রায় আমার কাছে আসতেন, আমার অফিসে আসতেন। আমি যেন তাদের পক্ষে কথা বলি, পাহাড়িদের সমস্যাগুলো সমাধানের দেশের পক্ষে কাজ করি, এটা তাদের একটা অনুরোধ ছিল। এই জন্য আমি তাদেরকে বিশ্বাস করতাম। ফলে আমার ক্রিটিক্যাল মোমেন্টে যখন তারা আমাকে ডাকলেন, আমি ধারণা করলাম যে হয়তো একটা নেগোসিয়েশনের জন্য তারা আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন। আদারওয়াইজ আমি কিন্তু ওইবারই প্রথম জীবনে একবারই আমি ডিজিএফআই অফিসে গেছি, আর কখনো আমি যাইনি। তো আকবর সাহেবের ওখানে গেলাম, গিয়ে দেখলাম রোজার মাসে তিনি দিদারসে ধুমসে সিগারেট টানছেন। কি নামাজ কালাম রোজা সব বাদ, শুধু সিগারেট টানছেন। তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে বললাম যে এসব বাদ দেন, আমি রোজা আছি, আপনার সিগারেট টানান। তখন সে সেটা বন্ধ করলো। পরে শুনলাম যে সে যাকে বলা হয় শুধু সিগারেট না, গাঁজা, রীতিমতো গাঁজায় আসক্ত ছিলেন। চেহারার ভিতরে দেখবেন একটা গাঞ্জারু এবং যাকে বলা হয়, এবং তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার গীবত হয়ে যাবে, সকালবেলা বলতে চাচ্ছি না, কিন্তু যা আমি শুনেছি এতে শেখ হাসিনাকে ডুবানোর জন্য এরকম একজন আকবরই যথেষ্ট। পরবর্তীতে অন্যান্য যারা আসছেন তারা সবাই শেখ হাসিনার মাইম্যান ছিলেন এবং তারা যে অপকর্মগুলো করেছেন ডিজিএফআইকে ব্যবহার করে, তাতে করে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে এবং এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত এবং এই সমস্ত লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আমি এটা মনে করি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে সময়টা অনুকূলে নয়। যদি একটা রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসে বা ভবিষ্যতে যদি জামাত সরকার ক্ষমতায় এসে কাজটি করতেন,
তাহলে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা তৈরি হতো না। দ্বিতীয়ত এই ঘটনার সঙ্গে সঙ্গে আবার র্যাবের অনেক কর্মকর্তা যারা র্যাবের কয়েকজন সিও মানে কমান্ডিং অফিসার ছিলেন তারা, এর মধ্যে র্যাবের একজন এডিসিকে দেখলাম, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, একেবারে পাষণ্ড হয়ে গিয়েছিলেন, অমানুষ। র্যাবে আসার সঙ্গে সঙ্গে তার আর্ট, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু, যতদিন তিনি র্যাবে ছিলেন রীতিমতো দানবের মতো ছিলেন। ফলে এই সকল দানবের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার কিছু নিরীহ লোক আছেন, একেবারে যাকে বলা হয় যারা খুবই ভদ্রলোক মানুষ। ডিজিএফের মধ্যে দুজন লোক আছেন, লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে জয়নুল আবেদিন, এর মধ্যে একজন জয়নুল আবেদিন আছেন রিয়েলি ভালো মানুষ, একেবারে অনেস্ট, একটা স্পট নেই, কিন্তু তাকেও এখানে আসামি করা হয়েছে। এক জয়নুল আবেদিন ফাজিল, মানে এর মধ্যে এক গুণ জয়নুল আবেদিন ফাজিল এখন আমি চেহারা দেখে বলতে পারবো, বাট এক জয়নুল আবেদিন আছেন, হি ওয়াজ রিয়েলি নাইস ম্যান, ভালো মানুষ, সব দিক দিয়ে ভালো মানুষ, কিন্তু তাকেও ফাঁসানো হয়েছে। আবার র্যাবের মধ্যেও যেমন র্যাবের ডিজি হিসেবে একজন পুলিশ কর্মকর্তা আছেন, তাকে ফাঁসানো হয়েছে। তো আমি জানি যে তিনি লেখাপড়া জানা মানুষ, ভদ্রলোক মানুষ, বাড়ি বোধহয় শরীদপুরের ওদিকে তার বাড়ি, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। এনিওয়ে, কাজ করতে গেলে ভুলভ্রান্তিগুলো হবে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই মুহূর্তে সরকারের যে টালমাটাল অবস্থা, দ্বিতীয়ত না সামনে নির্বাচন, তৃতীয়ত যে প্রশাসন থেকে শুরু করে পুরো যে আইন অঙ্গন, সেখানে সেনাবাহিনীর এই বিপুল সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা, হ্যান্ডকাপ পরানো, তাদেরকে টেনে হেঁচড়ে কোর্টে হাজির করা, এটা এই মুহূর্তে খুবই স্পর্শকাতর। এটা সেনাবাহিনীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, কোনো সন্দেহ নেই। অথচ ঠিক সেম কাজটি একটা পলিটিক্যাল পার্টি করলে এটা তাদের জন্য কোনো সমস্যা ছিল না। আপনারা জানেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এখানে এনএসআইয়ের যে তৎকালীন প্রধান ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার রহিম, এনএসআইয়ের প্রধান মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, তারা জেলে ছিলেন। এর মধ্যে ব্রিগেডিয়ার রহিম অসম্ভব মেধাবী একজন অফিসার ছিলেন, কিন্তু মারাই গেলেন জেলে। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য, এদের দুজনের সঙ্গে আমার জেলে দেখা হয়েছিল এবং দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছিল। তো কাজেই এই দুজন মানুষ কি করে এই ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন, তারা আমাকে অন্তরঙ্গভাবে, জেলখানাতে বসে কিন্তু বেশিরভাগ লোক মিথ্যা কথা বলে না, তো তারা বলার চেষ্টা করছিলেন যে এখানে আসলে টোটাল ঘটনাটা 21শে আগস্ট গ্রেনেড হামলা বা অন্য যা কিছু আছে, 10 ট্রাক অস্ত্র মামলা, এই পুরো জিনিসগুলোর নেপথ্য কারণগুলো জেলখানাতে যেভাবে শুনে এসেছিলাম, তাতে অনেক সময় একটা চেইনের মধ্যে অনেক কিছু করতে হয় সবাইকে, এটা হলো বাস্তবতা। তো যাই হোক, এনিওয়ে, এখন এই যে শেখ হাসিনার মাইমান যে 5 জন জেনারেলকে, আমি 5 জন জেনারেলকে নিয়ে কথা বলি, অন্য কাউকে নিয়ে কথা বলার দরকার নেই, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইতিমধ্যে যে কথা শোনা যাচ্ছে যে এই 5 জনই এখন নিরাপদ আশ্রয়ে আছেন, অর্থাৎ সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে আছেন। তো কাজেই এই বিচারগুলো হবে প্রতীকী বিচার, তাদেরকে গ্রেপ্তার করে আনা, কোর্টে হাজির করা, এটা বলতে গেলে অসম্ভব বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো যাদেরকে আপনি ধরতে পারবেন না, গ্রেপ্তার করতে পারবেন না, তো তাদেরকে আসামি করে অযথা সিন ক্রিয়েট করার কি দরকার ছিল এই মুহূর্তে? দিস ইজ মাই কোশ্চেন। সেকেন্ড থিং হলো যে এইটা এই মুহূর্তে কেন দরকার ছিল? বিকজ মূল টার্গেট তো শেখ হাসিনাকে মামলা দেওয়া, মূল টার্গেট হলো আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, আওয়ামী লীগকে ভয় দেখানো। মূল টার্গেট হলো যে বর্তমান যে সরকার, সে যেন একটা সাকসেসফুল নির্বাচন করতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অথবা সে যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে ক্ষমতায় থাকতে পারে। এই দুটো নিয়ে তো কাজ করছে। এক পক্ষ বলছে 50 বছর থাকুন, আর এক পক্ষ বলছেন যে না, আজকে নির্বাচন দিয়ে চলে যান। তো দুটো কাজই বর্তমান সরকার সফলতা চাচ্ছে। সেই সফলতা প্রদর্শন করার জন্য তাদের দরকার হলো মানে আওয়ামী লীগকে দমন করা। তা আওয়ামী লীগের যারা পলিটিক্যাল পার্সোনালিটি, অলমোস্ট তো সবাই জেলখানাতে আছে দেশের মধ্যে, আর দেশের বাইরে যারা আছেন তারা তো দেশের বাইরেই আছেন এবং তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা চলছে। তো সেক্ষেত্রে প্রশাসনকে দরকার সরকারের সবচেয়ে বেশি।
তো সেই প্রশাসনে যারা কর্তা ব্যক্তি, যেমন ধরুন সকল আইজি একমাত্র নূর মোহাম্মদ সাহেব ছাড়া সবার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন মামুন সাহেব আইজি, শহীদুল্লাহ সাহেব আইজি, তারা জেলে আছেন। এর বাইরে অন্যান্য যে সকল খুব পাওয়ারফুল লোকজন ছিলেন, আসাদ আছেন, তারপরে বেনজির আছেন, জাভেদ পাটোয়ারি, শুধুমাত্র হাসান মাহমুদ সাহেবের বিরুদ্ধে বোধহয় মামলা হয়নি, তো আইজি, আর সবার বিরুদ্ধে তো মামলা, এবং অসংখ্য পুলিশ ইন্সপেক্টর, অসংখ্য এসপি, ডিআইজি, এডিশনাল ডিআইজি, এডিশনাল আইজি, মানে জেলখানা এখন পুলিশে ভরপুর। মূল ব্যাপার হলো যে তাদের বিরুদ্ধে মামলা করে তারা পালিয়ে যেতে পারতো না, বা তাদেরকে গৃহবন্দী করে রাখা হতো, বা যাকে বলা হয় তাদেরকে একটা চাপের মধ্যে রাখা হতো। কিন্তু দৃশ্যমান কি হতো, যে পুলিশের মধ্যে মনোবলটা ফিরে আসতো বা থাকতো। কিন্তু এই যে পুলিশের এত কর্মকর্তা চাকরিচ্যুত, এত কর্মকর্তা যাকে বলা হয় জেলের মধ্যে, আর যাদেরকে এনে প্রতিস্থাপিত করা হয়েছে তারা তো আসলে গত 15 বছর কমান্ডেই ছিলেন না। তো 15 বছরের কমান্ডে না থাকার কারণে এদের কারো শরীরে ডায়াবেটিক্স, কারো হার্টে প্রবলেম, কারো করোনারিতে ইনফেকশন হয়েছে, কারো যাকে বলা হয় বলতে গেলে অনেকের মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তো এই 15 বছর দেশের বাইরে থেকে এই সমস্ত লোকদেরকে কাউকে প্রমোশন দেওয়া হয়েছে, কাউকে ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে তারপরে রিটায়ার্ড করানো হয়েছে, কাউকে কমান্ড দেওয়া হয়েছে, বড় বড় পদ পদবি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতে পুলিশ ভালো করতে পারছে না। একই অবস্থা সিভিল সার্ভিসে, সেখানেও কে পোস্টগুলোতে তাদেরকে এনে বসানো হয়েছে গত 15 বছর যারা যাকে বলা হয় কোনো কমান্ডে ছিল না। আমি এখন একজন লোক সচিব হয়ে গেছে, অথচ এই 1 বছর আগে তিনি ডিপটি সেক্রেটারি ছিলেন না, সিনিয়র সহকারী সচিব এই পর্যন্ত, অর্থাৎ এডিসি র্যাঙ্কে যেই লোক ছিলেন এবং বিএনপি করার কারণে, জামাত করার কারণে তাকে 15 বছর ধরে কোনো প্রমোশনই দেওয়া হয়নি। অথচ এই 1 বছরের মধ্যে যখন তাকে এখন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করে দেওয়া হয়েছে, তিনি কাজ করতে পারছেন না। তার সেই বিশ্বাসই নেই, কনফিডেন্সই নেই। ভীত সন্ত্রস্ত হয়ে সে শুধু ভয় পাচ্ছে যে কখন তার চাকরি চলে যায়, কখন এই সরকার চলে যায়, আবার তাকে জুলুমের মধ্যে পড়তে হয়, আবার তাকে জেলে যেতে হয়, এই ভয়ে কাজ করতে পারছেন। আর যারা রিটায়ারমেন্ট ছিলেন, যাদেরকে বসানো হয়েছে, যেমন ক্যাবিনেট সচিব, তারপর শেষে এই যে সংস্থাপন সচিব ছিলেন যে ভদ্রলোকের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে, যাকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেকের বিরুদ্ধে যারা রিটায়ারমেন্ট থেকে এসে এখানে দায়িত্ব নিয়েছেন, তারা কেউ ভালো করতে পারেননি, কেউ ভালো করতে পারেননি। তো এই যে সরকার যে কাজগুলো করছে, যেগুলো আনএক্সপেক্টেড, অনাহুত এবং অপ্রয়োজনীয়, এর ফলে সরকারের যে মূল লক্ষ্য, গোল, সেই গোল থেকে তারা পিছিয়ে যাচ্ছে। আর এ সমস্ত কর্মের ফলে কি হলো, প্রতিপক্ষ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে। আর যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চিন্তা করছে যে, মানে নর্মালি হলো কি, যে ধরুন এই 5 জন জেনারেল বা তার সাথে সম্পৃক্ত এই 5 জনের সাথে ধরুন আরও 50 জন করে আছে, তাই 5, 50, 250 যদি কর্মকর্তা থাকে, তো 250 কর্মকর্তাদের মধ্যে ধরেন গড়ে 200 কর্মকর্তা এখনও কমান্ডে আছে, যারা একসঙ্গে অপারেশন পরিচালনা করেছে। খুন বলেন, জখম বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, একসঙ্গে তারা কাজ করেছে। ডিজিএফআই ডিজি তো নিজে কোনো কাজ করেননি, তিনি কমান্ড করেছেন। তিনি কমান্ড করেছেন হয়তো একজন ব্রিগেডিয়ারকে, ব্রিগেডিয়ার কমান্ড করেছে একজন কর্নেলকে, কর্নেল কমান্ড করেছে লেফটেন্যান্ট কর্নেলকে, লেফটেন্যান্ট কর্নেল তার লোকজন নিয়ে সে সেটা বাস্তবায়ন করেছে। এটাই তো হয় নর্মালি, কেননা ফিল্ডে যারা থাকে সিও তারা লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে থাকে, আর কর্নেল যারা থাকেন তারা অফিসে বসে থাকেন কমান্ডিং অফিসার হিসেবে বা কোর কমান্ডার হিসেবে তিনি সেখানে থাকেন। তো মানে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ওনারা তো জাস্ট কমান্ডটা ক্যারি করেন বা কমান্ডটা থ্রো করেন, এই হলো অবস্থা। এখন ওই যে আকবর, সে ওই অফিসে বসে যে কাজটা করেছে, সে তার সেকেন্ড ইন কমান্ডকে দায়িত্ব দিয়েছে। এইভাবে ক্যাপ্টেন পর্যায়ে যারা ছিল, সেই ক্যাপ্টেন, অর্থাৎ আকবরের সময় যারা ক্যাপ্টেন, তারা হয়তো এখন মেজর জেনারেল হয়ে গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেছেন। তো এই মানুষগুলোর মধ্যে তো এই 200 অফিসারের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে না? আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে তারা কি করছে, তারা ধরে নিচ্ছে যে এগুলো যখন কোর্টে উঠবে,
আলোচনা হবে, তাদের নাম অটোমেটিক চলে আসবে এবং টুডে অর টুমরো তাদেরও এই মামলায় অন্তর্ভুক্ত হবেন। ফলে কি হচ্ছে, তারা যার যার অবস্থান থেকে ফ্রাস্ট্রেশনের পরিবর্তে নিজেদেরকে এই কনস্পিরেসির অংশ করে ফেলবে তারা, এবং তারা চিন্তা করবে যে গেছেই তো, আমাদের গায়ে আওয়ামী লীগের সিল সাপ্পর, নৌকার সিল সাপ্পর লাগানো হয়ে গেছে, আমরা জেলে যাব, জেলে যাওয়ার আগে দেখে কি করা যায়। তো এই কাজটি কী করার দরকার ছিল, এটা আমি বুঝতে পারছি না। আবার এই যে এখন এই ৫ জনকে করা হলো, এই ৫ জনকে করা হলে এটা এখানে থেমে থাকবে না। এরপর দেখবেন যে সেনাপ্রধান যারা ছিলেন তার আমলে, জেনারেল আজিজ বলেন, তারপর শেষে অন্যান্য যারা জেনারেল ছিলেন, ইনক্লুডিং আইকেবি, ইকবাল করিম ভূঁইয়া, এরা কেউ বাদ যাবেন না। এর কারণ হলো শেখ হাসিনা কৌশলে যে কাজটি করেছেন, প্রত্যেকটা লোককে ফাইন্যান্সিয়ালি করাপ্ট করে দেওয়ার জন্য সে সকল সুযোগকে অবারিত করে দিয়েছে। ইকবাল করিম ভূঁইয়ার মতো একজন প্রফেশনাল কর্মকর্তা, যার সুনাম সুখ্যাতির শেষ ছিল না, কিন্তু তাকে এত অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, বিশেষ করে ক্যান্টনমেন্টের পূর্ত কাজ করার জন্য। যেই পূর্ত কাজগুলো নিয়ে যদি ক্যান্টনমেন্টের মধ্যে এখন তদন্ত হয়, বাইরে থেকে যদি কেউ তদন্ত হয়, তিনি এবং তার যারা লোকজন আছেন সবাই ফেঁসে যাবেন। এরপরে যে কাজটা করেছে, রিটায়ার করার পর, আমি শোনা কথা সত্য মিথ্যা, শেখ হাসিনা তাকে একটা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের অনুমতি দিয়েছেন। তো এটা নিয়ে উনি কীভাবে এটা অস্বীকার করবেন যে আমাকে দেয়নি বা আমি নেইনি? এটা তো অস্বীকার করতে পারবেন না। তো এভাবে আসলে জেনারেল আজিজ থেকে শুরু করে সকল সেনাপ্রধান, অর্থাৎ যদি পুলিশ প্রধানদের সাথে সাথে এইভাবে সেনাপ্রধানদেরকে টার্গেট করা হয়, তাহলে ওয়াকারুজ্জামানের মনে কী চিন্তা আসবে বলেন তো? বা ওয়াকারুজ্জামানের পরে যিনি আসছেন, যার নাম আসছে শামীম বা অন্য যারা আছেন, তাদের মনে কী আতঙ্ক কাজ করবে? বর্তমান প্রধান বিচারপতির মনে কী আতঙ্ক কাজ করবে? নেক্সট বিচারপতির মনে কী কাজ করবে? সব মিলিয়ে যে কাজগুলো হচ্ছে, আপনার কাছে কী মনে হচ্ছে যে এগুলো এত দ্রুত দরকার ছিল? আমি আগেই বলেছি যে এগুলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো দরকার, কিন্তু এটা একটা পলিটিক্যাল স্টেবল সরকার ধীরে সুস্থে এই কাজগুলো যদি করতো, তাহলে ফলাফলটা ভালো হতো। কিন্তু এই নির্বাচনের আগে হঠাৎ করে এই জিনিসগুলো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হচ্ছে। গতকাল থেকে ফেসবুকে দেখছি শুরু করেছে প্যারিসের পিনাকি ভট্টাচার্য যে জেনারেলদের জরুরি মিটিং চলছে গতকাল, এবং অনেকেই ফেসবুকে অনেক কিছু বলেছেন যার অধিকাংশই মন গড়া। এখানে আমাদের একটু জেনে রাখা দরকার যে বছরে সেনাবাহিনীতে দুটো প্রমোশন বোর্ড হয়, একটা অগাস্ট মাসে আর একটা হলো সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এই অগাস্ট মাসে যে প্রমোশন বোর্ডটা হয় তখন লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার, এই পজিশনগুলোতে প্রমোশন দেওয়া হয়। এবং এই যে অক্টোবর মাসে যেটা হলো জাস্ট এই পাস্ট উইকে যেটা হলো, সেখানে সাধারণত মেজর পদে এবং লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন দেওয়া হয়। এই প্রমোশনে সাধারণত অংশগ্রহণ করে জেনারেল, সেনাপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেলরা। তো সারা দেশ থেকে মেজর জেনারেলরা এই প্রমোশন বোর্ডের সময় ঢাকা আসেন। প্রমোশন বোর্ডের মিটিং শেষে সাধারণত পরের দিন এই যে জেনারেলরা আসেন, তারা তাদের নিয়ে সেনাপ্রধান একটা মিটিং করেন, যেটাকে বলা হয় জেনারেল কনফারেন্স। এটা কিন্তু প্রমোশন বোর্ডের পরের দিন এটা হয়, এটা একটা রুটিন প্র্যাকটিস। সো এটাকে আপনি জরুরি মিটিং বা অন্য কোনো নামে ডাকতে পারেন না। এবং এই যে রবিবার এখানে প্রমোশন বোর্ড মিটিং শুরু হয়েছিল এবং বুধবারে সেটা শেষ হয়েছে, এবং গতকাল বৃহস্পতিবার ছিল জেনারেল কনফারেন্স ওই প্রমোশন বোর্ডের মিটিং এর পরে। এই মিটিংটাকে দেখলাম যে ফেসবুকে জরুরি সব মিটিং, সেই অনেকেই আমাকে নক করেছেন যে ভাই এরকম কি ঘটনা, কি ঘটেছে। তো আমি জানার চেষ্টা করেছি, কিন্তু আমি জানতাম যে প্রমোশন বোর্ডের মিটিং এর পরের দিন তো জেনারেলস কনফারেন্স হয়। সো এখানে তো এটা নিয়ে একেবারে জরুরি মিটিং, মানে ভাবটা এরকম যে ঘটনা তো একটা ঘটেছে। প্রায় 24 জন বা 26 জন সামরিক অফিসার, তাদের মধ্যে কিছু আছেন অবসরে গেছেন, কিছু আছেন এলপিআর এ আছেন, পিআরএল, আর কিছু আছেন সার্ভিং, 14 জন বোধহয় সার্ভিং অফিসার। তো তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা হয়েছিল এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর যখন এই জেনারেল কনফারেন্সটা হয়েছে, তখন অনেকেই বলার চেষ্টা করেছেন যে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির রিয়াকশনে এই জেনারেল কনফারেন্স হয়েছে, উইচ ইজ নট ট্রু। জেনারেল কনফারেন্সটা এই সময় এমনিই হতো, যেহেতু জেনারেলরা এসেছেন এবং যেহেতু এটা সেনাবাহিনীতে এই মুহূর্তে একটা বার্নিং ইস্যু। বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম ঘটনা ঘটেনি যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য তাকে এইভাবে, মানে এটা আর্মি কিন্তু কমান্ড ফলো করে তার দায়িত্ব পালন করে, তাকে আইসিটিতে এরকম তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এই টোটাল বিষয়টা নজিরবিহীন। তো ন্যাচারালি জেনারেল কনফারেন্সে এই বিষয়টি কেউ কেউ আলোচনায় তুলেছিলেন, কিন্তু এই ইস্যুটার জন্যই জেনারেল কনফারেন্স হয়নি। জেনারেল কনফারেন্সে 56 জন সম্ভবত মেজর জেনারেল উপস্থিত ছিলেন। তো এই জেনারেল কনফারেন্সে এই বিষয়টা উঠেছে, এই বিষয়টা শুনেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, কিন্তু তিনি তেমন কোনো মন্তব্য করেননি। তিনি কাউকে বোধহয় বলেছেন যে তিনি এই যে আর্মির কনসার্নটা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাবেন। তবে এটা সত্য যে সমগ্র আর্মিতে দারুণ ক্ষোভ দানা বেঁধে উঠেছে, এবং শুধু আর্মি অফিসারদের মধ্যে নয়, সৈনিকরাও এই বিষয়টা নিয়ে ভীষণ ক্ষুব্ধ। তার দায়িত্ব ছিল সেনাবাহিনীকে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, একটা বাহিনী হিসেবে প্রোটেক্ট করার। এই দায়িত্বটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের। জেনারেল ওয়াকার কদিন আগে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটা স্টাডি পিরিয়ড, আর্মির একটা স্টাডি পিরিয়ডে বলেছিলেন যে তিনি বিভিন্ন জনের কাছে গিয়েছেন যেন এই মামলাটা না হয়, যেন আর্মিদের ইমিউনিটি দেওয়া হয়। আর্মিদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখে তিনি তার বুক ফেটে যাবে। এইসব আজরা মানে পেঁচাল তিনি পেরেছিলেন স্টাডি পিরিয়ডে। এইবার আমি আপনাদের কিছু তথ্য দিই। এই যে সেনাবাহিনীকে এইভাবে আইসিটিতে মামলায় আসামি করা হলো, এটি সম্পূর্ণ আইন বহির্ভূত একটা কাজ। এরা সরকারি দায়িত্ব পালন করে, বাহিনীর হয়ে দায়িত্ব পালন করে, এবং জাতীয় নিরাপত্তার দায়িত্বে এরা কিন্তু সাংবিধানিক ভাবে বা আইনগত ভাবে প্রোটেক্টেড। এরা কারো কাছে এই জন্য জবাবদিহি করতে বাধ্য নয়। এরা ন্যাশনাল ইন্টারেস্টে এই কাজগুলো করে থাকে। বিশেষ করে ডিজিএফআই দেখলাম যে বিগত সব 5 জন মহাপরিচালকের বিরুদ্ধেই মামলা জারি করেছে। আমি অবাক হয়েছি এই যে জুলাই আগস্টের 24 সালের জুলাই আগস্টে যিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন মেজর জেনারেল হামিদুল হক, যিনি জামাত এবং আন্দোলনকারী অন্যান্য শক্তিকে সহায়তা করেছেন, শেখ হাসিনার সাথে বিট্রে করে তিনি আন্দোলনকারী লাল বদরদের সহায়তা করেছেন, তার বিরুদ্ধেও দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তো এই ঘটনাটা, এটার পেছনে জেনারেল ওয়াকার সম্পূর্ণভাবে জড়িত। একটা চক্রান্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা। এই ধ্বংসের প্রক্রিয়ায় জামাত জড়িত, অন্যান্য শক্তি জড়িত, বাংলাদেশ বিরোধী শক্তি জড়িত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত, এবং স্বয়ং সেনাপ্রধান নিজেও জড়িত। সেনাপ্রধান তো জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। শেখ হাসিনার সরকার অপসারণে তিনি বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং মানুষের কাছে ধারণা ছিল তিনি বোধহয় পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি যে গুরুত্ব হারিয়েছেন, তিনি যে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, এটা তিনি কতখানি উপলব্ধি করেন জানেন কিনা। কিন্তু আমি কিন্তু আরো 2-3 মাস আগে বলেছিলাম যে হি ইজ লুজিং হিজ পজিশন, এবং এখন তিনি যদি সত্যিও কারো কাছে যে বলেন যে সেনাবাহিনীকে এভাবে বিচার করা যাবে না, কেউ তার এই কথা শুনছে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার তার সম্পর্কে আমাকে একজন মন্তব্য করেছিলেন, একজন সাবেক সেনা কর্মকর্তা, আমি প্রত্যেকটা মুহূর্তে সেটার মিল পাই। সেটা হলো যে সবকিছুতে তিনি নাটক করেন। তার মনের ভেতরে এই জামাত পীড়িতি, যেটা 5ই অগস্ট থেকে আমরা দেখে আসছি 24 সালের, সেই জামাত পীড়িতিতে কিন্তু কোনো ছেদ পড়ে নাই। মাঝে মধ্যে জামাত তাকে গালিটালি দেয়, মুনাফেক বলে, কিন্তু তার পক্ষ থেকে জামাতের প্রতি প্রেম কিন্তু 1 ছটাকও কমে নাই। এই যে এই যে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের এইভাবে নজিরবিহীন ভাবে
বেআইনি ভাবে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে, এইটা তিনি ঠেকাতে পারতেন। যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, যেসব সেনা কর্মকর্তা, তাদের স্ত্রীরা গতকাল সকালে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন, কিন্তু তিনি শুনেছেন, তিনি কোনো কথা বলেন না। সেখান থেকে বেরিয়ে এক ভাবি বলেছেন যে উনি জামাত ছাড়া কিছু বোঝেন না, ওনাকে এসব বলে লাভ নেই। এক বন্ধুর সাথে আলাপচারিতায় জেনারেল ওয়াকার বলেছেন যে আমি একা কি করব, এখানে বিদেশিদের কাছেও আমার অনেক অব্লিগেশন আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার বন্ধু জিজ্ঞেস করেছিল, বিদেশিদের কাছে তোমার অব্লিগেশন আছে, সেনাবাহিনীর কাছে তোমার কোনো অব্লিগেশন নাই? সমগ্র সেনাবাহিনীকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আগামী দিনের ইতিহাস লেখা হবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের নেতৃত্ব দিয়েছিল এই বাংলার নব্য মির্জাফর জেনারেল ওয়াকার খান। সেনাবাহিনীর ভেতরে আসলেই এই মুহূর্তে শুধু ক্ষোভ যে দানা বেঁধে উঠেছে তাই নয়, একটা ক্রাইসিস চলছে। অনেকেই বলছেন যে সেনাবাহিনীর নিজস্ব কিন্তু একটা লিগ্যাল টিম আছে, যেমন ডিজিএফআই এর একটা লিগ্যাল টিম আছে, এরকম আর্মির একটা লিগ্যাল টিম আছে, এবং এখানে বড় বড় নাম করা আইনজীবীরা কাজ করে। তাদের পরামর্শ হলো ডিজিএফআই বা ওভারঅল আর্মির পক্ষ থেকে হাইকোর্টে রিট করা উচিত যে বেআইনি ভাবে এইসব সেনা কর্মকর্তাকে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমি জানি না জেনারেল ওয়াকার এই পথে হাঁটবেন কিনা, কিন্তু যেহেতু আমার আরেকটি সূত্র বলছে তিনি জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং তিনি জামাতের সাথে মিলেমিশেই চলছেন, সুতরাং এই পথটা তিনি অবলম্বন করবেন কিনা আমি জানি না। অনেকেই বলছেন যে অবসরপ্রাপ্ত সেনা প্রধান যারা রয়েছেন কিংবা সেনা কর্মকর্তারা যারা রয়েছেন, রাওয়ার যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কি করছেন, তারা কি করবেন সেটি নিয়েও আমার সন্দেহ আছে। বিশেষ করে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া, তিনি নিজেই গুম কমিশনে গিয়ে এই সেনা কর্মকর্তাদের বিচারের পরামর্শ দিয়ে এসেছিলেন। এই ইকবাল করিম ভুইয়া, যিনি শেখ হাসিনা সরকারের আমলে সেনা প্রধান হয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে অনেকগুলো সুবিধা নিয়েছিলেন, ডিওএইচএস এর বাড়ি, ইউনিভার্সিটির পারমিশন, তারপরে এই পাওয়ার প্ল্যান্ট, অনেকভাবে সুবিধা নিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগ যেটা ইকবাল করিম ভুইয়ার, সম্ভবত ইকবাল করিম ভুইয়া ভুলে গেছেন অথবা ইকবাল করিম ভুইয়া মনে করেন যে আমরা জানি না, সেটা হলো যে সেই সময় জেনারেল মুবিন সেনা প্রধান থাকা সত্ত্বেও কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি ইকবাল করিম ভুইয়া এই শেখ হাসিনার কাছে গিয়ে ক্যান্টনমেন্টের ৬ নম্বর মইনুল রোডের জিয়াউর রহমানের বাড়ি ভাঙার ব্যাপারে সে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন এবং জিয়াউর রহমানের বাড়ি ভাঙায় সেনাবাহিনীর পক্ষ থেকে সবচেয়ে তৎপর ভূমিকা রেখেছিলেন এই জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া। আমি জানি না বিএনপির এই তথ্য জানা আছে কিনা। তো সেই ইকবাল করিম ভুইয়া আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, আগারটাও খেয়েছেন, এখন গোড়ারটা কুড়াচ্ছেন। আবার এই ওয়াকার কদিন আগে আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীর তার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেদিন সেই মিটিং এ তিনি মির্জা ফখরুল আলমগীরের টেলিফোন থেকে লন্ডন প্রবাসী নির্বাসিত নেতা তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তার এই ফোন আলাপের ইনফরমেশন অনেকেই জানেন, তার কাছের মানুষ, এবং তারা কেউ কেউ আমাকে বলেছেন যে ওয়াকার কখনোই চায় না বিএনপি ক্ষমতায় আসুক। ওয়াকার সর্বান্তকরণের চেষ্টা করছে যে কোনো ভাবে পরবর্তী নির্বাচনে জামাতকে ক্ষমতায় আনতে। তাহলে দেখেন, এই নাটের গুরু একদিকে সেনাবাহিনীর কাছে যে কাঁদছে, বলছে আমি সবার কাছে যাচ্ছি, আমার কথা কেউ শুনছে না। কেন? আপনার তো ড্রাইভিং সিটে থাকার কথা, আপনার কথা শুনবে মানে আপনি যেটা বলবেন সেটাই অর্ডার হবে। দেশ তো এখন ফ্রি স্টাইল চলছে, তাহলে আপনার কথা কেন শুনবে না? আপনি আসলে চাননি আপনার কথা কেউ শুনুক, বরং যে ঘটনাটা ঘটছে সেটা জেনারেল ওয়াকারের সম্মতিতে, এবং তিনিও এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। এবং এই অবস্থায় সেনাবাহিনীতে, যদিও এটা একটা ডিসিপ্লিন ফোর্স, যেভাবে ক্ষোভ দানা বাঁধছে এবং সর্বপর্যায়ে একেবারে জুনিয়র লেভেল থেকে শুরু করে, তাতে আগামী দিনে কি অবস্থা হবে আমি জানি না। গত স্টাডি পিরিয়ডে জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছিলেন যে আজকে যারা এই অফিসারদের বিপদ দেখে হাসছে তাদের মনে রাখা উচিত ভবিষ্যতে তারাও এরকম বিপদে পড়তে পারে।
এই জেনারেল ওয়াকারের কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আজকে জেনারেল ওয়াকার যে ডার্টি গেমটা খেলছে, সেনাবাহিনীকে ধ্বংসের যে প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে, একদিন তাকেও প্রিজন ভ্যানে চড়ে বিচারালয়ে হাজিরা দিতে হবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের ওয়াইফদের নিয়ে একটা সংগঠন আছে, লেডিস ক্লাব, এবং যেটার চিফ প্যাট্রন হলো সেনাপ্রধানের মিসেস। অনেকেই বলছেন যে লেডিস ক্লাব শুড স্টেপ ফরওয়ার্ড। সেনাবাহিনীর এই ক্রাইসিসে তাদেরও একটা ভূমিকা রাখার সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখবার জন্য আমি সংশ্লিষ্ট তরুণী ভাবিদের অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ক্যান্টনমেন্টের পরিস্থিতি ভালো না, দ্যাটস ট্রু, এবং এই ঘোলা জলে অনেকেই মাছ শিকার করতে চাইবে, অনেকেই আবার ভারত বিরোধিতার কথা বলে দেশের বাইরে থেকে অনেক রকমের উস্কানি দেবে, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।